আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, বেশ কিছুদিন যাবৎ আপনারা সবাই প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কিছু চেঞ্জেস আসার ব্যাপারে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে, এবং কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায় প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে, বা যেটা আপনাদের প্রাক প্রাথমিক আছে সেখানে কিভাবে আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনারা অনেকেই অনুরোধ করেছেন। তো যেহেতু লিখিত হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশনা লিখিতভাবে আসেনি, বা এটা এরকম কোনো আইন এখন পর্যন্ত পাশ হয়নি, সেহেতু আপাতত এটা নিয়ে খুব বেশি আপনাদের টেনশন করার দরকার নেই। আপনারা যেভাবে পড়ছেন সেভাবেই পড়তে থাকবেন। তবে যদি লিখিত হয়ও, সেখানে তো আমি আগেই বলেছি যে লিখিতটা আসলে খুব কঠিন কোনো কিছুই হবে না। যারা সত্যিকার অর্থেই পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে, কারণ যারা বিশেষ করে প্রশ্নপত্র কিনে বা টাকা পয়সা দিয়ে চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, এটা তাদের জন্য সমস্যা। কারণ তারা যেহেতু এখানে ওরকম এমসিকিউটা খুব সহজেই কিন্তু কপি করে দিয়ে দেওয়া যায়, কিন্তু লিখিতর ক্ষেত্রে কিন্তু একটু কঠিন। তো সেক্ষেত্রে যারা যাদের সাধারণ চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা সংবাদ, এবং আপনি যদি প্রিলিমিনারিতে ভালো করেন এটি কিন্তু আপনার জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড হবে, যে আপনাকে আরেকবার লিখিত দিতে হলে সেক্ষেত্রে কিন্তু যারা আসলেই মেধাবী তারা কিন্তু চাকরিটি সহজেই পাবেন। তো এবার আমি আসি যে আমাকে অনেকেই এই কথাটি বলে মাঝে মাঝে যে আপু আমি অনেকবার পরীক্ষা দিচ্ছি, প্রিলিমিনারি লিখিত টিকছি, কিন্তু আলটিমেটলি আমার চাকরিটি হচ্ছে না। প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক, এখানে কিন্তু আপনারা লাস্ট জরিপগুলো দেখেছেন কিনা আমি জানি না, দেখে থাকবেন। এখানে বর্তমানে যাদের চাকরি হচ্ছে ঠিকঠাক উপায়ে হচ্ছে আর কি, যারা কোনো প্রকার কোনো সুপারিশ কিংবা টাকা পয়সা দিয়ে আসলে কাদের চাকরি হয় সেটা আমার জানা নেই, এটা হলেও খুব কম, খুবই কম সংখ্যকের হয়। যাদের হয় তারা তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু চেক করে দেখবেন যে তারা কিন্তু সবাই ভালো ভালো একটা ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে এবং অনেক পরিশ্রম করেছেন, এবং তাদের যে লিখিত নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু দেখা যায় 60+ একটা নাম্বার তারা পেয়ে চাকরিটি পায়। তার মানে যেহেতু অনেকজনকে টিকায় এবং একটা বিশাল একটা কোটা সিস্টেম এখানে আছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে 50-55 পেয়েও আপনারা টিকে যাচ্ছেন। তো 50-55 পেয়ে যখন আপনি টিকবেন, আর একজন যখন 60 বা 65 পেয়ে টিকবে, তখন কিন্তু আলটিমেটলি সেই চাকরিটি পাবে। টিকানোর জন্য বা কোটাগুলো পূরণ করার জন্য দেখা যায় ওরা একটু বেশি টিকায়। এই কারণে দেখা যায় আপনার পরীক্ষার প্রিপারেশনটা যদি মানে মোটামুটি মানের কোনো রকমে আপনি জাস্ট টেনে টুনে পাস করেন, সেক্ষেত্রে আপনি পাসটা ঠিকই করছেন, কিন্তু আপনার আলটিমেটলি চাকরিটা হচ্ছে না। যে কারণে আপনারা বারবার পরীক্ষা দিচ্ছেন আর পাস করছেন কিন্তু চাকরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এবং আপনারা একেবারে কমপ্লিট একটা প্রসেসটাই আমি আজকে বলে দেবো, যেভাবে আপনি একবার আপনি পরীক্ষা দেবেন এবং একবারই যাতে আপনার চাকরিটি হয়। তো আমি বিসিএস এ যোগদান করার আগে আমার কিন্তু প্রাথমিক, আমি সবার প্রথমে চাকরিটি পেয়েছিলাম সেটা হচ্ছে আমার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমার চাকরি হয়েছে। যদিও সেই চাকরিটি দিয়ে আমার জয়েন করা হয়নি, আমি পরবর্তীতে আমার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার এবং তারপরে আবার আমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে জয়েন করি, যে কারণে প্রাথমিক বিদ্যালয়ে আমার যোগদান করা হয়নি, কিন্তু আমি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছিলাম এবং আমি আমার নিজ জেলায় ফার্স্ট হয়েছিলাম। তো সেখানে আমার কখনোই এইম ছিল না যে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হব। জাস্ট পরীক্ষাটা আমি দিয়েছিলাম আমার এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য। এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য আমি পরীক্ষা দিলেও আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু এখানে 100% এফোর্ট দিয়েছি, যে এখানে যদি আমি চাকরিটা পাই তাহলে আমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, এবং আমি যে প্রিপারেশন নিচ্ছি, আমি যে ঠিক পথে এগোচ্ছি এটা কিন্তু আমি বুঝতে পারবো। কারণ তখন আমার চাকরির পরীক্ষায় ঢোকার খুবই একেবারে একটা ইনিশিয়াল পিরিয়ডে এই পরীক্ষাটা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে, যেহেতু চাকরি পরীক্ষার ফিল্ডে প্রথম, অনেক কনফিডেন্সের অভাব ছিল, যে মনে হচ্ছে যে এটাই কি পারবো কিনা, মনে হচ্ছে যে এটাই হয়তো আমার হবে না, এরকম একটা ব্যাপার ছিল তখন। যেখানে আমি পড়াশোনাটা অনেক বেশি করেছি, যে আমি আমার সর্বোচ্চ লেভেলের পড়াশোনাটা করব। এবং আমি আপনাদেরকে এই কথাটা বলি, যার যেটা টার্গেট, ধরুন আপনার যদি টার্গেটটা হয় আপনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবেন, তাহলে আপনি কিন্তু এটাকে আপনার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে হবে। আপনার টার্গেট হতে পারে আপনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ফার্স্ট হবেন, সেখানে কিন্তু আপনাকে সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। সবাই কিন্তু সবার সর্বোচ্চ এফোর্টটাই আপনার টার্গেটেড গোলে পৌঁছানোর জন্য দেবেন।
ঠিক আছে, এখন আমার জন্য যেমন 15 ঘন্টা পড়াটা সম্ভব ছিল, আপনার জন্য যদি 15 ঘন্টা সময় সম্ভব না হয়, আপনি সেক্ষেত্রে 8 ঘন্টা পড়েন, বাট আপনার সর্বোচ্চটা আপনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। আপনি যাতে পরবর্তীতে গিয়ে যখন আপনার চাকরিটি হবে না, তখন গিয়ে যাতে মনে না হয় যে যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো হতো। কারণ এখন চাকরি, আপনার প্রাইমারি স্কুলের চাকরি পাওয়াটা আপনার জন্য যতটা কঠিন, যার টার্গেট বিসিএস ক্যাডার হওয়া, তার জন্য কিন্তু সেটাও ততটাই কঠিন। কারণ তার জন্য ওই অবধি যাওয়াটা তার টার্গেট, আপনার ওই অবধি যাওয়াটা আপনার টার্গেট। সো সেক্ষেত্রে কিন্তু কখনোই একটুও ঢিলিমিট দেওয়া যাবে না যে আমি আচ্ছা প্রাথমিক বিদ্যালয়ে শেখাবো, তাহলে তো আমার আসলে পড়াশোনা না করলেও চলবে, বা মোটামুটি একটু কোনো রকমের পরীক্ষার 2-3 দিন আগে বা 15 দিন আগে পড়লেই আমার হবে। এই বিষয়টা আসলে তা না। যারা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি পাচ্ছে তারাই কিন্তু গিয়ে দেখা যাচ্ছে আবার ব্যাংকে চাকরি পাচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে, ভালো ভালো ক্যাডার গুলোতে তারাই যাচ্ছে। সো এইটাকে কিন্তু আপনি অবহেলা করে পড়াশোনা করতে পারবেন না। আপনাকে চাকরি পেতে হলে আপনাকে আসলে সেই 100% সিরিয়াসনেসটা আপনাকে থাকতে হবে আপনার কাছে। তো এটা প্রথমত আপনি ওই সিরিয়াসনেসটা নিয়ে পড়াটা শুরু করবেন। এরপরে আপনার যেটা করতে হবে, আপনার টার্গেটটা থাকতে হবে আমি একবারই পরীক্ষা দেবো এবং একবারই আমি চাকরিটা পাবো। সেক্ষেত্রে যদি লিখিত অ্যাড হয় তো হলোই, আপাতত লিখিত যেহেতু অ্যাড হচ্ছে না, সেহেতু আপনার এই প্রিলিমিনারিটাকেই টার্গেট রাখতে হবে, যে প্রিলিমিনারিটাতে আমার এমন একটা নাম্বার পেতে হবে যেটা যাতে হাইয়েস্ট নাম্বার থাকে। টার্গেট আপনি রাখুন যে আপনার যেহেতু এগুলোতে জেলা ভিত্তিক একটা পরীক্ষা হয়, ফেজ ভিত্তিক পরীক্ষা হয়, আপনার ফেজে যাতে আপনি ফার্স্ট হন এরকম একটা টার্গেট রাখেন। সেক্ষেত্রে আপনার সাবজেক্টগুলোকে আপনি আলাদা করেন, সেখানে বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোর আলোকে আমরা যেটা দেখি, যেহেতু আমি নিজেও পরীক্ষা দিয়েছি, মোটামুটি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস প্রশ্নটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কমন আসে। আবার প্রিভিয়াস কমন যদি নাও আসে হুবহু, দেখা যায় যে ওই ওই ধাঁচেরই একটা প্রশ্ন এসেছে। ধরুন আপনি একটা নিয়মের একটা ম্যাথ করলেন, আপনি হচ্ছে ওয়ার্কের একটা কাজের একটা অঙ্ক করলেন, একেবারে হুবহু সেটা না আসলে দেখা গেল ওইটার কাছাকাছি অন্য একটা নিয়ম, ওই চ্যাপ্টারটা আপনি করলে কিন্তু মোটামুটি আপনার হয়ে যাচ্ছে। বা গ্রামারের একটা নিয়ম আপনি দেখলেন, ভয়েসের একটা নিয়ম দেখলেন, সেখানে ভয়েসের অন্য আরেকটি নিয়ম আসলো। এরকম জাস্ট আপনার যদি বেসিকটা মোটামুটি একটা আপনি জায়গায় নিয়ে যেতে পারেন, আর আপনি বিগত বছরের বেস আপনার প্রিপারেশনটা থাকে, তাহলে কিন্তু আপনি মোটামুটি এখানে খুব সহজেই ভালো করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ওই সিলেবাসটা আপনি নিজে তৈরি করতে পারলে করতে পারেন, অথবা আমার নিজেরও একটা সিলেবাস তৈরি করা আছে, সেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, সেটা দেখতে পারেন। আবার বিভিন্ন গ্রুপেও কিন্তু এরকম সিলেবাসটা ঘোরাফেরা করে। মোটামুটি যে বিগত বছরের প্রশ্নগুলো যখন আপনি পড়ুন, আপনি কিন্তু ওই আইডিয়াটা পেয়ে যাবেন। এবারে বইটা আপনি সংগ্রহ করেন। বইয়ের ক্ষেত্রে জব সলিউশনটা আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য জব সলিউশনটাকে সবার আগে সাজেস্ট করি। এবং সাথে আপনার যে 4টা সাবজেক্ট, আপনি সিলেবাস সম্পর্কে একটা সম্যক ধারণা এখান থেকে নিয়ে নেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, প্রিপারেশনটা শুরু করার আগে আপনি যেকোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে যে আগে পরীক্ষা হয়েছে, সেরকম একটা পরীক্ষায় পরীক্ষা দেবেন। পরীক্ষা দিয়ে আপনি দেখেন যে আপনার আসলে কি অবস্থা প্রথমেই পড়াশোনা শুরু করার আগে। আপনি যদি দেখেন যে আপনি মোটামুটি 40-এর উপরে নাম্বার পেয়েছেন কোনো প্রিপারেশন ছাড়া, তার মানে কিন্তু আপনার একটা ভালো প্রিপারেশন আছে, মোটামুটি একটা ভালো বেসিক আপনার আছে। বেসিক থাকলে আপনি হচ্ছে যেটা করবেন, বইটা কিনে নেন, একটা জব সলিউশন কিনে নেন, প্রাইমারি ভর্তি গাইড দরকার হলে একটা কিনেন, না কিনলেও সমস্যা নেই। ভর্তি গাইডটা কিনে যেটা হবে যে বিগত বছরের সবগুলো ফেজের প্রশ্নগুলো এখানে পাবেন, সেটা একটা সুবিধার ব্যাপার হবে। আর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ MP3 একটা করে বই কিনে নেন। এরপর যেটা করবেন, যেগুলো আসে, হ্যাঁ, ধরেন ভয়েস আছে, ন্যারেশন আছে, আপনার হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, গণিতের ক্ষেত্রে আপনার হচ্ছে কাজের অঙ্ক আছে, সুদ কষা আছে, লাভ ক্ষতি আছে, এই সব অঙ্কগুলো হচ্ছে আপনি সবগুলো আপনি হচ্ছে করে ফেলেন। জব সলিউশন থেকে আপনি প্রশ্নগুলো আপনি সলভ করে ফেলছেন। আর আরেকদিকে হচ্ছে আপনি গাইড বইগুলো থেকে আপনি কিন্তু আপনার যেগুলোতে সমস্যা আছে সেই সমস্যাগুলো, যেমন ভয়েস থেকে একটা বছর একটা প্রশ্ন আসছে, পরবর্তী বছর যে ওই প্রশ্নটাই আসবে এমন নাও হতে পারে, কিন্তু ওই ধরনের যদি একটা নিয়ম আসে বা অন্য একটা নিয়ম আসে, তাহলে যাতে আপনি পারেন। এবং আপনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে নাম্বার গেস করে রাখবেন যে আমি এটাতে এত নাম্বার পাবো। এবং
প্রতিনিয়ত পরীক্ষা দিতে থাকবেন, যে আপনার হচ্ছে গিয়ে আপনি ১ সপ্তাহ পড়লেন, ১ সপ্তাহ পরে আপনি আবার একটা মডেল টেস্টের মতো করে একটা পরীক্ষা দেন। বাজারে যদি মডেল টেস্টের বই না থাকে, আপনার ওই গাইডগুলোতে কিন্তু মডেল টেস্ট থাকবে। সেখান থেকে আপনি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে দেখেন যে আপনি কেমন করছেন, কেমন পাচ্ছেন, এবং আপনি একটা রুটিন করে নেন। সেই রুটিনের মধ্যে মোটামুটি আপনি ৫ থেকে ১০ ঘন্টার যাতে পড়াশোনা করতে পারেন, সেই রুটিন অনুযায়ী পড়েন এবং প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করেন। অনেকেই শুধু বলে যে, আমাকে প্রশ্ন করেন যে, "ম্যাডাম শুধু জব সলিউশন পড়লে কি হবে?" আসলে শুধু জব সলিউশন এ যদি আপনি ব্যাখ্যা সহ পড়েন এবং প্রত্যেকটা টপিকের যদি একটু বিস্তারিত পড়েন, তাহলে কিন্তু জব সলিউশন এ এনাফ। যদি আপনি বিস্তারিত পড়েন, আমি কিন্তু বারবার বলছি যে জব সলিউশন এ ধরেন একটা প্রশ্ন আছে, ওই টপিকটা যদি আপনি পুরাপুরি শেষ করে ফেলেন, তাহলে কিন্তু আর কোন কিছু লাগে না। এজন্যই গাইড বইটা পড়া বা অন্য কোন রেফারেন্স বই যদি লাগে সেটা পড়া। তো এই বিষয়গুলো সব মাথায় রেখে আপনারা পড়তে থাকেন এবং আপনাকে টার্গেট নিতে হবে যে আপনি ১ম বারেই পারবেন। সীমিত প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা জিনিস আপনি সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বেন। প্রতিদিন, আর যেহেতু মাত্র ৪ টা ৫ টা সাবজেক্ট, চেষ্টা করবেন প্রতিদিনই সবকিছু পড়ার। বাংলা, ইংরেজি, অঙ্ক তো আপনি প্রতিদিনই পড়ছেন। আর পাশাপাশি ধরেন ১-১.৫ ঘন্টা আপনি ওই সাধারণ জ্ঞান যা আছে সেগুলো পড়েন। ২ ঘন্টা করে সবগুলো সাবজেক্ট পড়তে পারেন। এভাবে একেবারে রুটিন করে আপনি দেখেন ২ মাস পড়েন, দেখবেন কিন্তু আপনি অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে গিয়েছে আপনার। এরপরে লিখিতর ব্যাপার অনেক পরে আসলে। সেটা নিয়ে এখনই আপনাকে টেনশন করার কোনো দরকার নেই। লিখিত যদি হয়ও, যারা আপনারা প্রিলিমিনারি পাস করেন তাদের জন্য লিখিত খুব বেশি কঠিন কিছু হবে না। ওই একই জিনিস, সেম সিলেবাসের পরীক্ষা হবে। হয়তো ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে। সো এটা নিয়ে এখন আপাতত কোনো কনসার্ন এর কোনো দরকার নেই। আপাতত যেটা প্রিলিমিনারি সিস্টেম হচ্ছে পরীক্ষা, সেটা নিয়েই চিন্তা করেন। সেটাই আপনি হচ্ছে গিয়ে আ আ কন্টিনিউ রাখেন। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আর প্রত্যেকটা সাবজেক্ট পড়বেন। প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন পড়েন। সাবজেক্ট গুলো শেষ করেন, টপিক ধরে শেষ করবেন। ১ম এ জব সলিউশন দিয়ে শুরু করেন। এরপরে অথবা জব সলিউশন আর গাইড বইগুলো মিলিয়েও পড়তে পারেন। জব সলিউশন শেষ করতে যখন দেখবেন যেন আপনি গ্রামারের একটা নিয়ম পারছেন না, তখন ওই 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 টপিকটা আপনি পুরোটা গাইড বই থেকে পড়ে ফেলেন। এভাবে যখন আপনি খুব সিস্টেমেটিক্যালি আগাতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। গণিতের ক্ষেত্রে গণিত প্র্যাকটিস করতে থাকেন। এরপরে গাইড বইয়ের মধ্য থেকে যাতে আপনি প্রশ্নটা সলভ করতে পারেন, সেইভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করেন। অপশন থেকে আপনি শুদ্ধি পরীক্ষা করে যাতে গণিতটা করে ফেলতে পারেন। গণিতে যদি ২০ টা নাম্বারের গণিত পরীক্ষা হয়, তাহলে আপনি যাতে গণিতে ২০ এ ২০ ই পান, এবং গণিতে দেখবেন যে বেশিরভাগ প্রশ্ন বিগত বছরের প্রশ্ন আসে। সেক্ষেত্রে আপনি ওই টপিকগুলো ধরে সবগুলো পড়ে ফেলবেন। দেখবেন যে আপনার আসলে খুব বেশি কষ্ট হচ্ছে না। আপনি যদি মোটামুটি 65 প্লাস নাম্বার পান, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার চাকরিটা হবে। হ্যাঁ, তো 65 প্লাস নাম্বার ওখানে পাবেন। আর ওখানে যদি আপনি ভাইবা বোর্ডে গিয়ে মোটামুটি একটা সুন্দর একটা ভাইবা দিতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না। তো সেভাবে হচ্ছে আপনারা একটু টার্গেট নিয়ে পড়েন। আর যেকোনো সমস্যায় আপনারা আমাকে একটু নক করলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সেভাবে আপনারা এগিয়ে যান। আর আমি আপনাদের সাথে সবসময়ই আছি। সবাই ভালোমতো পড়াশোনা করুন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু